তো আজকে ক্লাস 9-এর আমরা 10 নম্বর চ্যাপ্টারটা করব। লাভ ক্ষতির চ্যাপ্টার রয়েছে। তো এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে না বোঝো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, আর যদি ভালো করে বোঝো তাহলে তোমার কি হবে, লাভ হবে। বাস্তব জীবনে লাভ ক্ষতি নিয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি মাথা ভালোই ঘামাই, ঠিক না? আমার কিসে লাভ হবে, আমার কিসে লস হবে, এইগুলো নিয়ে কিন্তু আমরা সবাই ভালোই মানে রীতিমতো ভালোই কিন্তু মাথা ঘামাই সবাই। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কতটা লাভ ক্ষতি আজকে আমরা নিজের দখলে আনতে পারবো সেটাই দেখার পালা। তাহলে লাভ ক্ষতি আমরা ইংরেজিতে বলবো প্রফিট অ্যান্ড লস, এই তো ব্যাপার। তাহলে লাভ আসলে কখন হবে? লাভ করতে গেলে তোমাকে কোনো একটা জিনিস হোক বা কোনো একটা টাকা পয়সা হোক, যা খুশি, যেটা দিয়ে আমরা কিনবো সেটাকে বলবো ক্রয় মূল্য, যেটাই বেচবো সেটাকে বলবো আমরা বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে কি শিখলাম? আমরা বাজার থেকে বা দোকান থেকে যখন কোনো জিনিস কিনবো তখন সেটাকে বলবো আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। যখন আমরা সেটাকে আবার কোনো বাজারে বিক্রি করতে যাব তখন সেটাকে আমরা কি বলবো, বিক্রয় মূল্য। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, কিনছি সেটা আমার ক্রয় মূল্য, বাট যে লোকটা বিক্রি করছে সেটা আবার সেই লোকের বিক্রয় মূল্য, কি ঠিক কিনা? আবার আমি কিনে আবার বিক্রি করছি, আমার সেটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। এবার এই বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের মাঝখানে যদি ওঠানামা হয় তাহলে হয় লস হবে, না হয় লাভ হবে, কি ঠিক কিনা? তাহলে আমি কোনো একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে কিনে নেক্সট হাটে গিয়ে 150 টাকায় সেল করে দিয়ে এসেছি, তাহলে আমার প্রফিট হলো না লস হলো? আমার প্রফিট হলো। কত টাকা প্রফিট হলো? 50 টাকা কিন্তু আমার প্রফিট হয়ে গেল। তাহলে লাভ কখন হয়? বিক্রয় মূল্য যখন বেশি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে যখন কম হয় তখন কি হয়, লাভ হয়। বুঝতে পারলাম? তাহলে লাভ কখন হবে? কোনো একটা জিনিস কম দামে কিনে বা বেশি দায়ী কেউ না, তুমি বেশি দামে কিনে যদি তুমি তার থেকে বেশি দিয়ে বিক্রি করতে পারো তাহলে তোমার লাভ হবে। বেশি কমটা ডাজ নট ম্যাটার, তুমি কতই কিনছো আর কতই বিক্রি করছো, তুমি যেটাই কিনে নিয়ে এসছো তার থেকে বেশি দিয়ে বিক্রি করতে পারলে তোমার লাভ হবে, আর তার থেকে কম বিক্রি করতে পারলে তোমার কি হবে, লস হবে। ব্যাপারটা বুঝতে পারলে? এবার ব্যাপারটা আরও একটা জিনিস বোঝার চেষ্টা করো। এটা যেটা বললাম সেটা তো কেনা বেচা, মানে হাট থেকে কিনে আবার হাটেই বিক্রি করেছি, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলো। কিন্তু যে চাষি নিজে বাড়ি থেকে কোনো একটা সবজি বানিয়ে নিয়ে যাচ্ছে, সবজি তো নিজে বানাতে পারবে না, নিজে চাষ করবে, জমিতে চাষ করেছে 1 বিঘা জমি, সেখান থেকে কিছু বেগুন, সিম, উচ্ছে এগুলো হয়েছে, তো সেই লোকটার তো কোনো বিক্রয় মূল্য নেই বা ক্রয় মূল্য নেই, মানে বিক্রয় মূল্য নেই বলবো না, ক্রয় মূল্য নেই। কি আছে? বোঝা গেল কি বোঝা গেল না? তার কিন্তু তাহলে লাভ লস বুঝবে কি করে? তাহলে তার কি লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা বুঝবে কি করে? কোনো চাষি যখন নিজে বাড়ি থেকে কিছু সবজি নিজের জমি থেকে নিয়ে যাচ্ছে তখন তাহলে তার ক্রয় মূল্য কোনটা ধরবো আমরা? এগুলো বাস্তব বুদ্ধি আগে বোঝো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্ক তো সবই করবো আমরা, বাট আগে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, অ্যানালাইজ করো। তাহলে ওই লোকটার সবজিটা হওয়ানোর জন্যে যা যা টাকা খরচ করেছে, সার, তেল, কটা জন, ওই সমস্ত টাকার যোগ হবে। বোঝা গেল কি বোঝা গেল না? সেই টাকাটা কত সেটা ওকে আগে লিখে রাখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, তা নাহলে বিক্রি করে লাভ হলো না লস হলো বুঝবে কি করে? বোঝা গেল ব্যাপারটা? যে আমি 1 বিঘা জমিতে পাট চাষ করেছি, আমার 1 বিঘা জমিতে পাট চাষ করতে খরচ হয়েছে কত? আমার খরচ হয়েছে 30,000 টাকা। বোঝা গেল? এবার আমি বিক্রি করেছি পাট 50,000 টাকায়, তাহলে আমার কত টাকা লাভ হলো? এবার আমি 1 বিঘা জমিতে ধান চাষ করেছি, খরচ হয়েছে 30,000 টাকা, বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেছে, 1 টাকাও আর পাইনি, যা ধান ছিল 5,000 টাকার মতো বেচা কিনা হয়েছে। এবার লস হবে না লাভ হবে? এবার লস হবে। তাহলে কত টাকা লস হলো? 25,000 টাকা লস হয়ে গেল। চাষিদের তো এরকম লস হচ্ছে, তোমরা তো জানতেই পারছো, যারা চাষি ফ্যামিলি তারা জানো যে এখন ভালো সময় আসলো, সেই সময় সবজি উঠবে, সেই সময় বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু সেটাও একটা ক্ষতির সম্মুখীন হবে। তাহলে এবার আর একটা জিনিস বলে রাখি, যারা চেয়ার, টেবিল বা শাড়ি যারা বাড়িতে বসে বানায় তাদের তাহলে সেটাকে কি মূল্য বলবো? সেটাকে আমরা বলবো উৎপাদন মূল্য। বোঝাতে পারলাম? তাহলে তোমাদের বিক্রয় মূল্য বুঝতে পারলে, ক্রয় মূল্য বুঝতে পারলে, আর একটা বুঝলে কি, উৎপাদন মূল্য। তাহলে উৎপাদন মূল্য মানে কোনো একটা জিনিস তৈরি করার জন্য যতটা টাকা খরচ হলো সেটা হচ্ছে উৎপাদন মূল্য। সেটা কিন্তু একটা সবজির ক্ষেত্রে প্রযোজ্য। আমি এই চেয়ারটা
মনে করো বাড়িতে কাঠ নিয়ে এসে বানিয়েছি, আমার টোটাল 1200 টাকা খরচ হয়েছে, তার মানে এটা আমার কি মূল্য? উৎপাদন মূল্য। বোঝা গেল? এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমার 1200 টাকা খরচ হয়েছে, আমি 1200 টাকায় যদি বিক্রি করি তাহলে কি আমার কোনো লাভ হবে? কিছু তো হবে না। তাহলে আমি তো 1200 টাকায় তৈরি করে নিশ্চয়ই 1200 টাকায় বিক্রি করবো না। তাহলে আমি চেয়ারটা 1200 টাকায় তৈরি করে একটা দোকানে নিয়ে গিয়ে রেখেছি, মেলায় গিয়ে রেখেছি, আর গায়ে স্টিকার মেরে রেখেছি 1800 টাকা। তাহলে গায়ে যেটা স্টিকার মারা, তাহলে সেটাকে কি মূল্য বলবো? দেখো কত কিছু শেখাচ্ছি তোমাদের। আমি অঙ্ক করলে কিন্তু এতক্ষণ অনেক অঙ্ক হয়ে যেত, বাট বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে চেয়ারের গায়ে যে স্টিকারটা মারা ছিল সেটাকে কি মূল্য বলবো? তাহলে কি কি মূল্য বুঝলাম সেটা আগে একটুখানি বোঝাই। যেটা কিনছি ক্রয় মূল্য, বিক্রি করছি বিক্রয় মূল্য, বাড়িতে টাকা খরচ করে কোনো জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন মূল্য। তাহলে উৎপাদন মূল্য হওয়ার পর যখন আমরা চেয়ারের গায়ে কোনো স্টিকার মেরে দিই, তাহলে সেটাকে কি মূল্য বলবো? সেটাকে বলবো আমরা ধার্য মূল্য। কি বলবো? ধার্য মূল্য। যে আমি এই এর গায়ে লিখে রেখেছি 1800 টাকা। তা তোমরা যে কোনো কিছু কিনতে গেলেই দেখবা লেখা থাকে এমআরপি। তোমরা আগেই দেখো যে এই বডি স্প্রেটার দাম কত লেখা, 199 টাকা। এবার দোকানদার কি 199 টাকা নেবে? দোকানদারের সাথে তুমি বার্গেনিং করা শুরু করো, ঠিক কি না? কিন্তু এটা তুমি যদি কোনো মলে যাও, যা দাম লেখা ড্রেসের গায়ে তাই তোমাকে দিতে হবে। যদি ওরা ঝুলিয়ে রাখে 20% অফ বা 15% অফ, তবে তোমার যা দাম সেই মূল্যের উপর তারা 15% কি দেবে? ছাড় দেবে। আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাহলে কতগুলো মূল্য শিখলে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, উৎপাদন মূল্য, ধার্য মূল্য। সবই মূল্য, শুধু ভ্যারিয়েন্টটা আলাদা। যেটা দিয়ে বানাচ্ছি সেটা উৎপাদন, যেটা গায়ে লিখে রাখছি সেটা ধার্য মূল্য, যেটা বিক্রি করছি সেটা বিক্রয় মূল্য, যেটা কিনে নিয়ে আসি সেটা ক্রয় মূল্য। তাহলে এই বিভিন্ন ধরনের মূল্য বুঝতে কি কারোর সমস্যা আছে? এরপরেও যদি তোমরা বলো আমি মূল্য কী জিনিস এখনও বুঝি না, তাহলে এই অঙ্ক এগোনোই যাবে না। আগে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলোকে বোঝার চেষ্টা করো। এবার লাভ, তাহলে বিক্রয় মূল্য যখন বেশি ক্রয় মূল্য কম তখন লাভ হবে, যখন বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য বেশি হয়ে যাবে তখন কি হবে? ক্ষতি হয়ে যাবে। বোঝা গেল? তাহলে লাভ আর ক্ষতি নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। তাহলে এবার বোঝার চেষ্টা করো ছাড় ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। কিছুক্ষণ আগে বুকে নিই ছাড়। ছাড় মানে আমার কোনো একটা বই বা যাই হোক জামা প্যান্ট কিনতে গেছি, সেখানে লেখা 20% অফ, OFF না, 20% অফ। এর মানে কি? ছাড় দেবে। কি দেবে? ছাড়। তার মানে কি 100 টাকায় 20 টাকা কম নেবে, কি তাই তো? এটা কি বোঝা গেল কি বোঝা গেল না? যদি 100 টাকা দাম হয় তাহলে সে আমার কাছ থেকে নেবে 80 টাকা, 20 টাকা কি দেবে? অফ দেবে, মানে ছাড় দেবে। তাহলে এই হিসেবটা আমরা করি কি করে? তাহলে আমার যদি প্রোডাক্টের লেখা থাকে গায়ে 300 টাকা, তাহলে 300 এর মানে কি? গুণ, তার কত পার্সেন্ট? 20%। তাহলে পার্সেন্টেজ তুলতে গিয়ে 100 দিয়ে ভাগ, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে 3 কুড়ি 60 টাকা ছাড়। অনেকে ভুল করে বলে বসে কি 60 টাকা দাম, 60 টাকা দাম না, 60 টাকা ছাড় দেবে। তাহলে কত টাকায় বিক্রি করবে? 300 বিয়োগ 60 মানে 240 টাকায় তোমার কাছে সে বিক্রি করবে যদি তুমি সে কেনো। তাহলে ছাড়ের কেসটা কি বোঝা গেল? তাহলে যে কোনো জিনিসে তোমরা কিন্তু দোকানে গিয়ে দেখবা কাকু নিরপেক্ষ, তোমরা মানে কাকুর উপরে তোমরা কাকু তাহলে কত দেবো তোমরা এরকম বলো তো? তুমি সে বলেই দিচ্ছে কত লেখা বইয়ে 399, ও যা তোকে 25% ছাড় দেবো। কাকু কত দেবো? তোমার তো হাত পা নেই, তোমার কোনো পেন নেই, তুমি তো হিসেবও করতে জানো না, কাকুর উপর ছেড়ে দাও। কাকু কত দেবো? আর কাকু যা বললো তুমি তা বের করে চলে আসলে। তুমি তো একবার নিজে একটু পরীক্ষা করে দেখবা যে কাকু বললো তো 25% ছাড়, সত্যি কি দিচ্ছে 25% ছাড়? তাই তোমরা তখন কি করবা? যদি হাতে মোবাইল থাকে তাহলে তো তাড়াতাড়ি হবে। তাহলে হাতে মোবাইল থাকলে সঙ্গে সঙ্গে কী করবা? তোমার যে টাকাটা লেখা ছিল, মনে করো 600 টাকা, কাকু বলেছে 25%, তাহলে 600 ইন্টু 25% মেরে দিবা। পার্সেন্ট দেওয়া যায় ক্যালকুলেটারে। তাহলে এটা করলে যে টাকাটা এখানে আসবে সেই টাকাটা 600 থেকে বিয়োগ, তাহলে বুঝতেই পারলে যে এই টাকা দাম হবে। তা কাকু যদি ইচ্ছা করো 2-3 টাকা বেশি বলে তাও তুমি ধরে ফেলবা যে না, বললে 25% আর এখন বলছো কি হলো 3 টাকা বেশি নিচ্ছ কেন, 3 টাকা কম নাও। তাহলে এবার তোমার হিসেব বোঝো, কাকু যদি এরকম করে 10টা লোকের কাছ থেকে 3 টাকা বেশি নেয় তাহলে কিন্তু 30 টাকা। 30 টাকায় দেখো সকালে টিফিন হয়ে গেল কাকুর, ওটা এক্সট্রা, তাহলে গাড়ির থেকে দিতে হলো না। বোঝাতে পারলাম?
এবার কিছু চালাক লোক আছে, বোঝার চেষ্টা করো, আর তাদের সেই চালাকির কাছে যেন আমরা হার না মানি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চালাক লোক কি করে, মনে করো তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে একটা জিনিসের গায়ে লেখা রয়েছে 200 টাকা, তুমি বললে কাকু কত দেব, ও তুমি আমার মাস্টারের মেয়ে, তাহলে দেখ কাজ করি, তোমার একটু কম নিই, কত কম, যাও তোমাকে 10% ছাড় দেবো। কাকু তাহলে কত দেবো, তাহলে 200 এর 10%, 200 কেটে গেল 20 টাকা, তার মানে দাম কত টাকা হলো, 180 টাকা। এবার তুমি বলছো না আমি নেব না, সবে পেছনটা ঘুরে দোকান থেকে বেরোবা, এই দাঁড়াও, আরে তুমি চলে যাচ্ছ কেন, তুমি আমার রিলেটিভ হও, তোমাকে আরও 10% ছাড় দেবো। কত পার্সেন্ট ছাড় দেবো, 10% ছাড়। এইখানে না প্রত্যেকটা ছেলে মেয়ে অঙ্ক ভুল করে বসে। এইখানে আমি যেমন ছাড়িয়ে ছাড়িয়ে বললাম, পরীক্ষার প্রশ্নে এরকম ছাড়ানো লেখা থাকবে না। তাহলে পরীক্ষার প্রশ্নে কি লেখা থাকবে, বলবে একটা প্রোডাক্টের দাম 200 টাকা, দোকানদার যে খদ্দের এসেছিল তাকে পরপর 10% করে ছাড় দিয়েছে, তাহলে বলো তো জিনিসটার বিক্রয় মূল্য কত টাকা দাঁড়াবে। আর আমরা কি করি, আমরা বোকার মতো 10 যোগ 10 20% করে দিই। কি বললাম, বোঝা গেল? এরা প্রত্যেকটা ছেলে মেয়ে করে। এরা কি করে, পরপর যখনই ছাড়ের কথা বলে, যত ছাড় দিয়েছে সব একসাথে অ্যাডজাস্ট করে নেয়, মানে পরপর দুবার ছাড় দিয়েছে 10 করে, তাহলে 20%। ওরা কি করে, ডাইরেক্ট 200 এর 20% মেরে দেয়, আর এই শূন্য কেটে দিল, 2 দুগুণ 4, 40 টাকা, তার মানে কত টাকা হলো, 200 বিয়োগ 40, 160 টাকা। আর বাড়ি এসে বললো, স্যার আমি অঙ্ক কমন পেয়েছি, এমনকি অঙ্কটা সঠিক করে এসেছি, কিন্তু আমি যখন বললাম না তোমার অঙ্কটা ভুল হয়ে গেল, তো বলছি কেন ভুল হলো, আমি বললাম পাগল, পরপর দুবার ছাড় দিয়েছে, মানে প্রথম 10% ছাড় দিয়েছে তখন দাম হয়েছে 180 টাকা, পরে আবার 10% ছাড় দিয়েছে রে, এই 180 টাকার উপর 10% ছাড় দিয়েছে, তোর সাথে কাকু একটু চালাকি করেছে, তাহলে 180 এর 10/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, মানে 18 টাকা কম। তাহলে 180 বিয়োগ 18 করলে কত হবে, 180 বিয়োগ 18 করলে কত হবে, 162 টাকা, তাই তো? কত টাকা হবে, 62 টাকা। বোঝা গেল? তাহলে আমি হিসেবে কত হচ্ছিল, 160, কিন্তু কাকুর দেখো ঠিক 2 টাকা বের করে ফেলেছে, তাই তো? এই বিয়োগ করলে তাই হয়তো, 180 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 162। ক্লিয়ার? তাহলে আমরা কি ভুলগুলো করব সেগুলো কি বোঝা গেল? তাহলে এই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না। তাহলে যখনই পরপর ছাড় দেবে, তোমরা ভুলেও কখনো একসাথে অ্যাডজাস্ট করে দেবে না, তোমরা পাট পাট করবা। প্রথম কত টাকা ছিল, তখন কত টাকা ছাড় দিয়েছে, এত টাকা হয়েছে, এবার ওটার আবার এত পার্সেন্ট ছাড়, কেন কাকু খুব চালাক, কাকু 2 টাকা তোমার থেকে ঠিক বেশি এক্সট্রা বের করে নিয়েছে। তোমার মতো এরকম যদি 20টা লোকের কাছ থেকে বের করে নেয় দিনে, তাহলে দেখো 40 টাকা তার একটা দুপুরবেলায় সবজি ভাতের টাকা বেরিয়ে গেছে, 35 টাকা সবজি ভাত, তাহলে তার এক্সট্রা টাকা দিয়ে খেতে লাগলো না, সে একবেলার খাবার জোগাড় করে ফেললো তোমার টাকায়। লাভ তো সে করেছে, প্লাস আরও 2 টাকা করে এক্সট্রা নিয়েছে। বোঝা গেল রিমা? তাহলে এই হচ্ছে টোটাল একটা লাভ ক্ষতির গল্প। এখন অনেক গল্প থাকবে, কি কি গল্প থাকবে একটু বলি। এরপরে তুমি কিছু অঙ্ক দেখতে পাবা যে একটা দোকানদার 6 টাকা করে পার পিস ডিম, 200টা ডিম কিনে নিয়ে এসে, ক টাকা করে, 6 টাকা করে, বাড়িতে এসে দেখে কিছু ডিম ফাটা কিছু ডিম পচা, তাহলে ওই ডিমগুলো কি কেউ বিক্রি করবে কারোর কাছে? আর তুমি কোন পাগলের নেবা নাকি, তুমি ফাটা পচা ডিম দিলে নেবা? হ্যাঁ, পচা ডিম যদি তোমার দেয় তুমি পচা ডিমগুলো নেবা না, ফাটা যদি একটু ঘিলুমিলু থাকে 2 টাকা 1 টাকার দাম বলে তুমি নিতে পারো, না আমার মনে হয় না কেউ নেবে এরকম ডিম, একমাত্র পাগল ছাড়া। কি বললাম, বোঝা গেল? তাহলে সেই ডিমগুলো তো ওর ক্ষতি হয়ে গেল, সেই ডিমগুলো কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল তো, তাহলে সেই ডিমগুলো কি হবে, মাইনাস হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেই ডিমগুলো যখনই মাইনাস হবে, মাইনাসে যে বাদবাকি ডিমগুলো পড়ে রইলো, তাহলে সেই ডিমগুলো কত টাকা করে বিক্রি করলে তার এত টাকা লাভ হবে, এরকম অঙ্ক কিন্তু আসতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে 6 টাকা করে কিনে নিয়ে এসে দেখলো এত কিছু হয়ে গেল, কিছু পচে গেল, তাহলে ওইগুলো টোটাল ডিমের থেকে বাদ গেল। তারপরে যে ডিমগুলো ভালো রয়েছে সেই ডিমগুলো এখন পার পিস কত টাকায় করে বিক্রি করলে তার এত টাকা লাভ হবে, তাহলে তখন তোমাকে হিসেব নিকেশ সেভাবে করতে হবে যে তাহলে পার পিস এত টাকা করে বিক্রি করলে এত টাকা হতে পারে। তাহলে এই ছিল মোটামুটি একটা লাভ ক্ষতির গল্প। আমরা এবার চ্যাপ্টারে যাই, আমরা অঙ্ক করি আর এক এক করে বোঝার চেষ্টা করি, আরও বেশি বেশি করে বোঝার চেষ্টা করব যে লাভ ক্ষতি আলটিমেট কী করে করে। ওকে, চলো শুরু করি। সরাসরি তোমাদের পাঠ্য বইয়ের চলে আসো, 146 পৃষ্ঠা,
একটা ভিডিওতে বা একটা ক্লাসে তো সব করানো সম্ভব না, তাও মোটামুটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা যতটা সম্ভব দেখো। আর এখন যেগুলো করাচ্ছি সেগুলো বইতে অবশ্যই টিক মেরে রাখবে, যে কটা করালাম না সেটাই নেক্সট ক্লাসে করাবো। ওকে, হয়েছে বিপাশা, হয়েছে? ওকে, দেখছি আমি, তুমি আমার সাথে মিলিয়ে নাও। তো দেখো, প্রথমেই 3 দাগ থেকে স্টার্টিং করছি আমরা। 3 দাগ না বুঝতে পারলে অবশ্যই বলতে হবে। 3 দাগ বলেছে সুবীর কাকা 176 টাকার মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। বাহ, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছে। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিল। ও হারে, এটা কি ক্ষতি হয়ে গেল লোকটার। একটা ঘড়ি 176 টাকায় বিক্রি করে দিয়েছে, বিক্রি করে তার 12% ক্ষতি। তাহলে এখন আমাদের জানতে হবে ঘড়িটা ক টাকায় কেনা পড়েছিল, যে ক্ষতি হয়ে গেল তার। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, 12% ক্ষতি, আমরা এটা লিখব 12% ক্ষতি। তার মানে কি, 100 বিয়োগ যদি 12 করি কত হয়? 100 বিয়োগ 12 মানে হচ্ছে 88 টাকা। তাহলে 12% ক্ষতি মানে 100 টাকায় 12 টাকা তার ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে 88 টাকাটা পেলাম, এটা আসলে কি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে 88 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য তাহলে 100 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা। লাইনটা সবাই বুঝতে পেরেছো? 12% ক্ষতি মানে 88, 100 বিয়োগ 12, তার মানে 88 টাকায় যখন বিক্রি করে দেয় তখন তার 12 টাকা লস হয়, মানে তখন 100 টাকায় কেনা পড়ে জিনিসটা। হিসেবটা বুঝতে পেরেছো? তাহলে 88 টাকা যখন বিক্রয় মূল্য, তখন কিনেছিল কত টাকায়? 100 টাকা, তবেই তো 12 টাকা ক্ষতি হবে। তাহলে 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত? 100 বিয়োগ 88, আর ও বিক্রি করে দিয়েছিল কত টাকায়? 176 টাকায়। তাহলে 176 টাকা যখন বিক্রয় মূল্য, তখন এটাই বের করতে দিয়েছে, তখন ক্রয় মূল্য কত টাকা। তাহলে 100/88 ইন্টু 176, তাহলে 88 দুগুণ 176, 200 টাকা। ক্লিয়ার? তাহলে লোকটা কত টাকায় ঘড়িটা কিনেছিল? ঘড়িটা কিনেছিল 200 টাকায়, আর বিক্রি করেছে কত টাকায়? 176 টাকায়। তাতে কত টাকা পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে? 12% ক্ষতি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা উত্তর লিখব, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। কমপ্লিট? কেমন লাগলো? বুঝতে পারলে সবাই? যারা অনলাইনে ক্লাস করছো তোমরা কমেন্ট করবে কিন্তু তোমরা কেমন বুঝতে পারলে। না সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাতে হবে আমাকে। ওকে, তো একদম ইজি অঙ্ক, এতটা ভয় পাওয়ার কিছু নেই। আমি আবারও বলবো, সমস্ত অঙ্কই সোজা, একটু বোধ বুদ্ধি কাজে লাগাও, বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাও, দেখবে সমস্ত কিছুই সোজা লাগবে তোমাদের। চলো নেক্সট অঙ্কে চলে যাই। আমরা এরপরে 7 দাগ করব। তোমাদের 4, 5, 6 বাড়ির কাজ আমি এখানে লিখে রাখছি। তোমাদের হোমওয়ার্ক থাকছে 4, 5, 6 থাকছে তোমাদের হোমওয়ার্ক। ওকে, তো আমরা এখন তোমাদের 7 দাগটা করাবো। চলো, তো এবার চলো 7 দাগের অঙ্কটা আমরা করব। 7 দাগের অঙ্কটা কি বলেছে দেখি। বলছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনেছে। আমার দিদি অরুণ মামা রয়েছে, মামার দোকান থেকে কিনবে, তার টাকা দেবে কেন? টাকা দিয়েছে, এখন কিছু করার নেই। মামা যখন ফ্রিতে নিতাম আমি হলে। তো অরুণ মামার দোকান থেকে 250 টাকায় একটি ছাতা কিনলো, তাহলে ছাতার ক্রয় মূল্য কত টাকা? 255 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখে রাখি ছাতার ক্রয় মূল্য। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এই যে ছাতার ক্রয় মূল্য সেটা কিন্তু আমার দিদির কাছে, কিন্তু অরুণ মামার কাছে কিন্তু এটা এবার বিক্রয় মূল্য। এটা কিন্তু ভালো করে বোঝো। তাহলে ছাতার ক্রয় মূল্য কত টাকা? 255 টাকা। কথাটা কি বুঝতে পারলে না বুঝতে পারলে না সেটা বলো। কথাটা কি বুঝতে পারলে? 255 টাকা। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতায় কত টাকা লেখা ছিল? আরে সাবাস, দারুণ অঙ্ক। তাহলে আমি একটু ছোট করে ছাতা আঁকি। ছাতা ধর রে,
কি একটা গান আছে না, অ্যাসাং সুন্দর শাড়ি আমার ভিগ গেলা এলা নাকি একটা গান আছে, ছাতা আজকে একেই দেব। ছাতাটা কি খারাপ হয়েছে একেবারে? আর আটু ছাতাটা লেডিস ছাতা না, একটু ফুল থাকবে না, বোঝা গেল? ছাতা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অরুণ মামার দোকানের একটা ছাতা। এটা কি? অরুণ মামার দোকানে একটা ছাতা। অরুণ মামা কি করেছে, এর গায়ে একটা স্টিকার মেরেছে, আর এখানে উনি একটা কিছু দাম লিখে রেখেছিল, সেই দামটা জানি না, জানলে আর অঙ্কটা করা লাগতো না। এখন আমাদের বের করতে হবে যে এই স্টিকারে কত টাকা লেখা ছিল। তাহলে এবার তোমাদের অঙ্ক শুরুর আগে যে ডায়লগগুলো দিচ্ছিলাম, ধার্য মূল্য কি জিনিস বোঝা গেল। এটা লিখে রেখেছে উনি, অরুণ মামাটা কিছু লিখে রেখেছে, সেই যা লিখে রাখা তার 15% ছাড় দিয়েছে। উনি আবার এটাও লিখে রেখেছে, আমার ছাতায় 15% ছাড়, কে নেবে তাতে চলে আসো, বৃষ্টি পড়ছে। আর এই কথা শুনে আমার দিদি দৌড়েছে, দিদি গিয়ে ছাড়, তাহলে 255 টাকায় কিনে নিয়ে বাড়ি চলে এসছে। তাহলে আমি জিজ্ঞাসা করছি, এই দিদি 255 টাকায় তো ছাতাটা কিনলি, লেখা ছিল কত টাকা? বলছে ভাই আমি তো সে লেখা তো দেখিনি, আমি তো ছাড় দেখে তাড়াতাড়ি করে কিনে নিয়ে দৌড় মেরেছি। তাহলে আমাকে বলছে তাহলে তুই তো অঙ্ক ভালো পারিস, তাহলে করে দেখা তো। আমাকে কাকু 15% ছাড় দিয়েছে, মানে অরুণ মামা। তাহলে বলতো লেখা ছিল কত টাকা? আমি বলছি 15%, 255 টাকা, তাহলে এর গায়ে লেখা ছিল 300 টাকা। বলছে মুখে বললে হবে, করে দেখাও, তুমি আমার সোনা ছেলে, চলো করে ফেলি। তাহলে 15% ছাড় এর মানে কি, যখন গায়ে 100 টাকা লেখা থাকবে তখন বেচবে কত টাকায়? 85 টাকায়। তাহলে আমরা লিখতে পারি যে 85 টাকা ক্রয় মূল্য, যখন ধার্য মূল্য 100 টাকা। কি লেখাটা কি বুঝতে পারলে? 85 টাকায় কিনতে পারবো ছাতাটা, যখন গায়ে লেখা থাকবে কত টাকা? 100 টাকা, যেহেতু 15% ছাড় দিয়েছে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য, তখন ধার্য মূল্য কত? 1/85 টাকা, তাই তো? আর 255 টাকায় যখন আমার দিদি কিনে নিয়ে এসছে, তখন কত টাকা লেখা ছিল এবার বের করে ফেলবো। 85 × 255, তাহলে 5 দিয়ে কাটাকাটি করি, 5 17 কত? 85 না? আর এটা 5 5 25, 5 অক্ষে 5, 3 17 51, 300 টাকা। ক্লিয়ার? তাহলে অরুণ মামা কত টাকা লিখে রেখেছিল ছাতার গায়ে? 300 টাকা লিখে রেখেছিল। এটাই হচ্ছে ছাতার ধার্য মূল্য। তাহলে বুঝতে পেরেছো, 300 টাকা লেখা, ছাড় দিয়েছে 15%, তাহলে দাম হয়েছে কত? 255 টাকা। আমরা অঙ্ক কষে বের করে দিলাম। তাই এই অঙ্কের মতো সোজা অঙ্ক আর নেই, কিন্তু স্কুলে যাবে সমস্ত বাচ্চারা বলবে লাখপতির অঙ্ক দারুণ কঠিন অঙ্ক। কিচ্ছু নেই কঠিন এই পৃথিবীতে। চলো 7 দাগ শেষ, এবার আমরা 9 দাগ করবো। একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং সেকেন্ড টাইমে আসার মতো একটা অঙ্ক হচ্ছে 9 দাগ, মাস্ট ফলো করবে অঙ্কটা, এটা মোস্ট ইম্পর্টেন্স, এইটুকু বলতে পারি। চলো 9 দাগ করবো এবার। তো এবার তোমাদের 9 দাগের অঙ্কটা আমি করাচ্ছি, তোমরা 9 দাগের অঙ্কটা পড়ছি, আগে একটু দেখো। শোনো, লেখা অঙ্ক না একটু পড়তে হয়, যাদের পড়াতে অ্যালার্জি তাদের কিন্তু লেখা অঙ্কে সমস্যা হবে, তাই পড়তে হবে সুন্দর করে। নিয়ামত চাচা, আমার বাড়ির পাশেই বাড়ি, প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, বেচবে বলেই কিনেছে, দোকান আছে নিয়ামত চাচার। তাহলে নিয়ামত চাচা 150টা ডিম কিনে নিয়ে এসে, পার ডিম ক টাকা করে কিনেছে? 5 টাকা। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা বেরিয়েছে। আহা রে, 8 7 15টা ডিম তার নষ্টের, মানে খাতায় নাম লেখালো, আর কিছুই না। তাহলে ওই ডিম গেল, তাহলে আর থাকলো কটা ডিম ওনার কাছে? 150টা ডিম কিনেছিল, তার মধ্যে 15টা ডিম গেল, তাহলে আর রয়েছে কটা? আর এই 135টা ডিম ওনার কাছে রয়েছে। এখন বলেছে ওই 135টা ডিম তিনি 6 টাকা করে বিক্রি করেছে এক একটা। তাহলে এখন নিয়ামত চাচা লাভ করেছে না লস করেছে, সেটা শতকরাই হিসেব করে দেখাতে হবে। বাহ, কি অঙ্ক! তাহলে আমি আবারও বলছি, অঙ্কটাকে একটু সাজিয়ে দিই, তোমাদের চোখের সামনে ভাসিয়ে দিই। আমি যখন বলবো না, একটা মাথার মধ্যে ছবি আঁকার চেষ্টা করবা, দেখবা অঙ্ক এত সুন্দর বুঝবে, বাড়িতে গিয়ে মনে হবে না যে আমি এত মানে অঙ্ক বুঝিনি এমন। মাথার মধ্যে ছবি আঁকো। নিয়ামত চাচা একটা পাইকারি দোকানে গেছে, সেখান থেকে 150টা ডিম কিনে নিয়েছে, পার ডিম 5 টাকা করে, মুখে মুখে হিসেব করব। তাহলে 150টা ডিম 5 টাকা করে, তাহলে 5 15 75, 750 টাকার ডিম কিনেছে। বাড়িতে এসে দেখে
8টা 7টা পচা আর নষ্ট, তাই তো? ভেঙে গেছে আর কিছু পচা বেরিয়েছে, 15টা ডিম তার নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আর রয়েছে কটা পুঁজি? 135টা ডিম। কি করে বের করলাম? 150 বিয়োগ 15 ইকুয়াল টু 135। এবার এই 135টা ডিম ক টাকা করে বিক্রি করেছে? 6 টাকা করে। তাহলে 6 ইন্টু 135, তাহলে 6 ইন্টু 135 করলে কত আসবে? 810, 810 টাকা। তাহলে এই 810 টাকায় এখন তার বিক্রি। তাহলে কিনে এনেছিল কত? 750 টাকায়। বিক্রি করলো কত টাকায়? 810 টাকায়। তাহলে তার লাভ কত টাকা? তাহলে 60 টাকা তার লাভ হলো। তাহলে এবার লাভের শতকরা হার, তাহলে লাভের শতকরা হার বের করার সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ বাই ক্রয় মূল্য, লাভ হচ্ছে 60 টাকা, ক্রয় মূল্য 750 টাকা ইন্টু 100, কাটাকাটি করবো, অঙ্ক শেষ। তাহলে লাভের শতকরা হার বেরিয়ে গেল। একদম মুখে মুখে অঙ্ক হয়ে গেল তো, বোর্ড লাগলো না। চলো তাও আমি একবার করি তোমাদের জন্য। তাহলে প্রথমে আমরা লিখবো যে কত দাগ, এটা কত দাগ? এই অঙ্কটা কেমন লাগলো তাই বলো? একদম মাথার মধ্যে গেঁথে গেছে তো অঙ্কটা? আমি যখন বলছিলাম একটা ছবি তৈরি হচ্ছিল তো, দেখবা দারুণ বুঝতে পারবা। আর যারা এর পরেও বলবে বুঝতে পারছি না, আমার কিছু বলার নেই আর। তাহলে আমরা দেখবো, তাহলে প্রথমে ডিমের ক্রয় মূল্য, তাহলে ডিমের ক্রয় মূল্য, তাহলে ডিমের ক্রয় মূল্য কত? তাহলে 5 টাকা দরে 150টা ডিম, তাই তো? তাহলে কত? 750 টাকা, 750 টাকায় ডিম কিনেছে। আচ্ছা, এখন অবশিষ্ট ডিম, অবশিষ্ট ডিম, এই শিষ্ট বানান কি ঠিক আছে নাকি? অবশিষ্ট বানান কি জবল হয়? অবশিষ্ট ডিম, তাই তো? তাহলে তোমরা তো জানো 7টা আর 8টা নষ্ট হয়েছে, তাহলে 150 বিয়োগ 15, 135টি আছে। আর অবশিষ্ট ডিম কটা আছে? 135টা। তাহলে এখন 6 টাকা দরে, 6 টাকা দরে ডিমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, তাহলে 135 ইন্টু 6, 810 টাকা, তাই তো? তাহলে লাভ, তাহলে লাভ 810 বিয়োগ 750, 60 টাকা লাভ। এবার লাভের শতকরা হার, লাভের লাভের শতকরা হার, তাহলে সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত? 60 টাকা, ক্রয় মূল্য কত? 750 টাকা ইন্টু 100। একটা শূন্য কাটা গেল। তাহলে 5 15 75, 5 2 10 আর 4 15 60, তাহলে 8%। তাহলে লাভের শতকরা হার কত পার্সেন্ট? লাভের শতকরা হার 8 টাকা। আর যদি তা না লেখো তাহলে লিখতে পারো 8% হারে তার লাভ হয়েছে, এই আর কি। তাহলে শতকরা ক টাকা করে লাভ করেছে? শতকরায় 8 টাকা করে তার লাভ হয়েছে। শেষ, কমপ্লিট। 9 দাগ শেষ হয়ে গেল। এরপর আমি তোমাদেরকে করাবো 12 দাগ, মোস্ট ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো এবার আমি 12 দাগের অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। 12 দাগ 10 11 হোম টাস্ক থাকছে, বুঝতেই পারছো, যেগুলো বাদ থাকছে সবই তো করাতে হবে আমাকে, সেটা আমি জানি, বাট 12 দাগটা দেখো। এবার প্রথম দিন মোটামুটি কিছু দেখাই। রমা পিসি দুটি শাড়ি তৈরি করেছে। দেখো শাড়ি তৈরি করেছে, যেমন রিমার মা আমাদের শাড়ি তৈরি করে বাড়িতে, তেমন কিন্তু রমা পিসিও শাড়ি তৈরি করেছে। একটাতে 15% আর একটাতে 20% লাভ করে বিক্রি করে দিয়েছে। তাহলে শাড়ি তৈরি করতে গেলে কি লাগবে? সুতো টুতো অনেক কিছু লাগবে, কালার ঠেলার অনেক কিছু লাগবে, শ্রম লাগবে, সমস্ত কিছু কিসের মধ্যে পড়ে যাচ্ছে? উৎপাদন মূল্যের মধ্যে পড়ে যাচ্ছে। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে একটা উৎপাদন মূল্য তো শাড়ির থাকবেই। তাহলে প্রথম দুটো শাড়ি বানিয়েছে, একটা শাড়িতে 15% লাভ, মানে 100 টাকায় 15 টাকা করে লাভ করেছে একটাতে, আর একটাতে 20% লাভ, মানে 100 টাকায় 20 টাকা করে লাভ করেছে। তাতে তার মোট লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা। বাপরে, দুটো শাড়ি বিক্রি করে ক টাকা লাভ? 262 টাকা 50 পয়সা তার লাভ হয়েছে।
তাহলে শাড়ি দুটো বানাতে যদি তার 1:3 অনুপাতে ব্যয় হয়, তাহলে শাড়ি দুটোর প্রত্যেকটি বানাতে কত টাকা করে খরচ হয়েছিল? দারুণ দারুণ। তাহলে আমি ধরে নিলাম এটা মনে করো একটা শাড়ি, এটা মনে করো একটা শাড়ি, এটা মনে করো একটা শাড়ি, ঠিক আছে, আর এটা মনে করো আর একটা শাড়ি, এটা মনে করো আর একটা শাড়ি, ঠিক আছে। এটা শাড়ি, একটা শাড়ির আঁচল আর শাড়ি এরম, আর এটা একটুখানি পাড় দেওয়া, পাড় বসানো, দুই পাশ দিয়ে পাড় বসানো আছে, বুঝতে পারলে। আর এটাও কলকা, বিভিন্ন রকম ডিজাইন, এটা একটু দামি শাড়ি, এটুকু বুঝতে পারলে। এটা একটা দামি শাড়ি, এটা একটা দামি শাড়ি, একটা এটা দামি শাড়ি। তাহলে এই শাড়িটাতে লাভ করেছে 15%, আর এই শাড়িটাতে লাভ করেছে কত পার্সেন্ট? 20%। অঙ্কটাকে বোঝো, ছবি এঁকে বোঝায়। এখন আমাদের এটাও বলে দিয়েছে এই দুটো বানাতে খরচের যে অনুপাত সেটা 1:3, এটা হচ্ছে উৎপাদন মূল্যের অনুপাত। তাহলে 1:3 বলতে এটা যদি 100 টাকা বানাতে খরচ হয়, তাহলে এটাই খরচ হবে কত টাকা? 300 টাকা। তাহলে 100:300 করলে 1:3 পড়ে থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে? এখন আমাদেরকে জানতে হবে যে এই শাড়িটা বানাতে তার কত টাকা খরচ হয়েছিল, আর এই শাড়িটাই বা বানাতে তার কত টাকা খরচ হয়েছিল, আর এই দুটো শাড়ি বেচে তার মোট লাভ হয়েছে কত টাকা? 262 টাকা 50 পয়সার মোট লাভ। খুব কষ্ট, যতটা ভাবছো যে শাড়ি বানিয়েছে মানে সে বড়লোক হয়ে যাবে দুটো শাড়ি বেচে, তা কিন্তু নয়। দেখো মাত্র দুটো শাড়ি বেচে তার কত টাকা লাভ হয়েছে? 262 টাকা 50 পয়সা। তাহলে এখন আমাদের অঙ্কটা হচ্ছে, তাহলে এই শাড়ি দুটো বানাতে তার কত খরচা হলো, শাড়ি দুটো বানাতে তার কত হলো, কতটা খরচা হলো, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমরা প্রথমে লিখব যে উৎপাদন মূল্যের অনুপাত 1:3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, তাহলে মনে করি প্রথম শাড়ির উৎপাদন মূল্য X টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য 3x টাকা। তাহলে প্রথম শাড়ির উৎপাদন মূল্য কত টাকা? X টাকা। দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য কত টাকা? 3x টাকা। তাহলে আমরা লিখব প্রথম শাড়িতে লাভ। তাহলে প্রথম শাড়িটা বানাতে কত টাকা খরচ হয়েছিল? X। লাভ করেছে কত? X এর 15%, মানে 15/100, তাই তো? তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 5 দিয়ে 3 পাঁচা 15, 5 কুড়ি 100, তাহলে 3x/20। তাহলে প্রথম শাড়িতে কত টাকা লাভ করেছে? 3x/20 টাকা চিহ্ন দিয়ে দিলাম, লিখলাম না বাংলায়, 3x/20 টাকা লাভ করেছে কত? প্রথম শাড়িতে, ঠিক আছে। এবার দ্বিতীয় শাড়িতে লাভ, তাহলে দ্বিতীয় শাড়িতে লাভ কত? 3x, তার 20%/100, 100 কাটা গেল, আর 5 দুগুণ 10, তাহলে থাকলো 3x/5 টাকা। 3x/5 টাকা দ্বিতীয় শাড়িতে, এটা হচ্ছে লাভ। তাহলে এবার আমরা প্রশ্নানুসারে করব। তাহলে আমাদের প্রথম শাড়ির লাভ যোগ দ্বিতীয় শাড়ির লাভ সমান সমান কত? 262 টাকা 50। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে। তাহলে আমাদের প্রথম শাড়ির লাভ 3x/20, দ্বিতীয় শাড়ির লাভ 3x/5 = 262 টাকা 50। বোঝা গেল? তাহলে এবার এখান থেকে একটা ছোটো লসাগু নিয়ে নাও। তাহলে এখান থেকে 20 লসাগু নাও। তাহলে এটা থাকলো 3x, আর এটা 5, 4 5 20, 3 4 12x, 262 টাকা 50। তাহলে এখান থেকে 12 আর 3 কত? 15x, তাই তো? আর এটা থাকলো 262 × 50 × 20। তাহলে x এর মান 262 × 50
ইন্টু 20/x, কি তাই তো 262, সরি 15। তাহলে এবার এটা পয়েন্ট তুললাম 100। তাহলে এবার কাটাকাটি করি, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কাটলো। 15 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 175 হলো, তাই তো 175। তাহলে 175-এর সাথে 2 গুণ করো, 350 টাকা হয়ে গেল। তাহলে আমরা প্রথম শাড়ি কত টাকা বানাতে লেগেছে পেয়ে গেছি। তাহলে প্রথম শাড়ি বানাতে কত টাকা লেগেছে? 350 টাকা। 350 টাকা লেগেছে প্রথম শাড়ি বানাতে। আর তারপরেরটা তাহলে কত হবে? 3 গুণ 350। তাহলে দ্বিতীয় শাড়ি বানাতে খরচা কত টাকা পড়বে? তাহলে 3 গুণ 350 মানে কত? 1050 টাকা, নাকি 1050। 3 0 0 3 5 15 5 3 3 9 10 1050 টাকা শেষ। তাহলে অঙ্কও শেষ হয়ে গেল। তাহলে আমাদের যে দুটো শাড়ি বানিয়েছিল সেই দুটো শাড়ি বানাতে কত টাকা খরচ হলো? তাহলে প্রথম শাড়ি বানাতে খরচ হয়েছে 350 টাকা, আর দ্বিতীয় শাড়ি বানাতে খরচ হয়েছে কত টাকা? 1050। লিখে রাখি তাহলে উত্তর, প্রথম শাড়ির উৎপাদন মূল্য 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য তাহলে 350 ইন্টু 3 মানে হচ্ছে 1050 টাকা। কমপ্লিট। কে কে বুঝতে পারেনি হাত তোলো। ক্লিয়ার তো? একদম জলের মতো পরিষ্কার তো। তাহলে লাস্ট একবার বুঝিয়ে দেবো। আমাদের দুটো শাড়ি রমাপিসি বানিয়েছিল। প্রথম শাড়িটা 15% লাভে বিক্রি, তারপরটা 20% লাভে বিক্রি। এখন শাড়ি দুটো বানাতে তার খরচের অনুপাত 1:3। তাহলে আমি ধরে নিলাম প্রথম শাড়ির উৎপাদন মূল্য x টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য 3x টাকা। তাহলে x টাকার উপর কত পার্সেন্ট লাভ করেছে? 15%, মানে 3x/20 টাকা লাভ। আবার দ্বিতীয় শাড়িতে 3x এর উপর 20% লাভ করেছে, মানে 3x/5। তাহলে প্রশ্ন অনুসারে দুটো টাকা যোগ করলে কত হলো? 262 টাকা 50। তাহলে এই দুটো যোগ করলে হলো, ক্যালকুলেশন করে 20, সেখান থেকে এক্স এর মান দেওয়া হলো 350 টাকা। তাহলে প্রথম শাড়ি বানাতে খরচ 350 টাকা, দ্বিতীয় শাড়ি বানাতে 3x মানে 3 গুণ 350, 1050 টাকা। কমপ্লিট। তো এবার 17 দাগের অঙ্কটা করব তোমাদের। চলো 17 দাগটা একটু করি। 17 দাগ কি বলেছে দেখি। হাসিমা বিবি দুটো হস্তশিল্পের মানে হাতে কিছু জিনিস বানিয়েছে উনি, প্রত্যেকটি 1248 টাকা করে বিক্রি করে দিয়েছে। বাবা, তার মানে উনি হাতে কিছু একটা জিনিস বানিয়েছে, সে শৌখিন জিনিস হোক যাই হোক কেন, বা তাঁতের থেকে কিছু শাড়ি ঠাড়ি বানাতে পারে, হস্তশিল্প এমন। একটা 1248, তাহলে দুটোতে মোট কত টাকা বিক্রি? 1248 গুণ 2, কি ঠিক কি না? তিনি প্রথম যেটা বানিয়েছে সেটাতে 4% লাভ করেছে, কিন্তু দ্বিতীয়টাতে 4% ক্ষতি হয়ে গেছে। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কি হয়েছে সেটা আমাদের জানতে হবে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবে কিন্তু। হাসিমা বিবি দুটো হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে 1248 টাকায় বিক্রি করে তার প্রথমটাতে কত টাকা লাভ হলো বলো? 4% লাভ হলো প্রথমটাতে। তাহলে 4% লাভ মানে তাহলে যখন 96 টাকা বিক্রি তো হবে না, তখন 96 টাকা যখন কিনবে তখন বিক্রি করবে কত টাকায়? 100 টাকায়। বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে 96 টাকায় যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত টাকা? তাহলে উল্টো করে বলি, 100 টাকা যখন বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য কত টাকা? 96 টাকা। 1 টাকায় কত আর 1248-এ কত? তাহলে প্রথমটাই কততে কিনে মানে বানাতে মূল্য বা কেনা মূল্য যাই হোক না কেন সেটা পেয়ে যাব। নেক্সট পরেরটাই বলেছে 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি? 4% ক্ষতি মানে লস করেছে, তার মানে উল্টো। তার মানে 96 টাকায় বিক্রি করেছে, 100 টাকা তখন কেনা পড়ে গেছে। তাহলে আমি উল্টো বলতে পারি যে 100 টাকা মানে 100 টাকা যখন ক্রয় মূল্য তখন বিক্রয় মূল্য কত টাকা? 96। উল্টো করে বলি এবার, 96 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন কেনা মূল্য কত টাকা? 100 টাকা। একে কত আর 1248-এ কত? দুটো হিসেব পেয়ে যাব। তাহলে এই দুটো যে টাকা পাবো সেই দুটো টাকা হচ্ছে তার উৎপাদন মূল্য। তাহলে এই উৎপাদন মূল্য আর যে দুটো বেঁচে ছিল 1248 করে দুটো ইন্টু 2, তাহলে এই দুটো বিয়োগ করে দিলে লাভ না লস আমার হাতে চলে আসবে। বোঝা গেল? তাহলে করে ফেলি আমরা। তাহলে মোট বিক্রয় মূল্য 1248 গুণ 2, 8 দুগুণ 16, 6, 4 দুগুণ 8, 8 9, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 2496 টাকা
মোট বিক্রি করেছে দুটো প্রোডাক্ট 1248 টাকা করে এক একটা। ক্লিয়ার? এই টাকাটাই তিনি বিক্রি করেছে। এবার দেখব প্রথম হস্তশিল্পের, তাহলে প্রথম হস্তশিল্পে কত পার্সেন্ট? 4% লাভ। 4% লাভ, তার মানে লাভ করেছে, মানে 100, তুমি 104-এর হিসাবও করতে পারো কিন্তু, মানে 100 টাকায় 104 টাকা সেটাও কিন্তু করতে পারো, ওটা উল্টো না করে 104-এও হিসেব করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 4% লাভ মানে 100 টাকায় কিনে বিক্রি করবে কত টাকায়? 104 টাকায়। 96-এর হিসাবও করা যায় উল্টো করে। তাহলে আমি 104 দিয়েই করে দিচ্ছি, দেখো। তাহলে 4% লাভ মানে 100 টাকায় কিনে ক টাকায় বিক্রি? 104 টাকায় বিক্রি। তাহলে আমরা এখন লিখতে পারি যে 104 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য 100 টাকা। ক্লিয়ারলি বুঝতে পারলে? 104 টাকায় যখন বিক্রি করবে তখন উৎপাদন করেছিল কত টাকায়? 100 টাকা, তবে তো 4 টাকা তার লাভ হবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য 100/104 এইটা, আর 1248 টাকা যখন বিক্রয় মূল্য তখন উৎপাদন মূল্য কত? তাহলে 100/104 ইন্টু 1248। একটা কাটাকাটি করো দেখি কত আসে। 6 দিয়ে কাটাকাটি করো তো দেখি এটা কত আসে। আচ্ছা 2 দিয়ে করি প্রথমে। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আবার 2 দিয়ে দাও, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, আর এটা 3 দুগুণ 6, 12 দুগুণ 24। আবার কত দিয়ে যাই? 2 দিয়ে 13 দুগুণ 26, আর এটা 15 দুগুণ 30, 6 দুগুণ 12। এটা আবার যাই 13-কে 13, 13 দুগুণ 26, তাহলে হলো 1200 টাকা। তাহলে প্রথমটা কত টাকায় উৎপাদন করতে লেগেছিল? প্রথমটা উৎপাদন করতে লেগেছিল 1200 টাকা লেগেছিল, তাতে 1248 টাকায় বিক্রি করলে তার 4% লাভ হয়েছে। এবার পরেরটায় 4% ক্ষতি, 4% ক্ষতি, তাহলে 4%, এটা দ্বিতীয়টার ক্ষেত্রে, এটা দ্বিতীয়টির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয়টির ক্ষেত্রে 4% ক্ষতি, এর মানে কি? দ্বিতীয়টির ক্ষেত্রে 4% ক্ষতি, এর মানে হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে 96 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য 100 টাকা। বুঝতে পারলে? 96 টাকায় বিক্রি করে দিয়েছে, তখন বানিয়েছিল কত টাকা? 100 টাকা, তাহলে 4% তার ক্ষতি হয়ে গেছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন মূল্য কত টাকা? 100/96। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে উৎপাদন মূল্য তখন কত? তাহলে 100/96 ইন্টু 1248। তাহলে কাটাকাটি করো, দেখো কত হয়। আচ্ছা 2 দিয়ে করি, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দিয়ে 3 দুগুণ 4, 2 অক্ষে 2, 2 দুগুণ 4। আচ্ছা 24-কে 2 দিয়ে 12 দুগুণ 24, 15 দুগুণ 30, 6 দুগুণ 12, আর যাবে 12-কে 12, 12, 13, 14, 15, 3 12 36, তাহলে 1300 টাকা। 1300 টাকা। তাহলে প্রথমটা উৎপাদন করতে কত টাকা? 1200 টাকা। দ্বিতীয় হস্তশিল্প উৎপাদন করতে কত টাকা? 1300 টাকা। 1100 কোথায়? 1300 টাকা। তাহলে মোট উৎপাদন মূল্য বের করবো আমরা। তাহলে মোট এবারই বুঝতে পারবা লস না লাভ। মোট উৎপাদন মূল্য, তাহলে 1200 যোগ 1300, 2500, সরি 3 আর 2 5, আর 1 আর 2, 2500 টাকা। তাহলে 2500 টাকা মোট খরচ হয়েছে দুটো জিনিস তৈরি করতে, আর বিক্রি করেছে কত টাকা? তাহলে লাভ না লস? লস হয়ে গেছে 4 টাকা। এখানে 2500 টাকা, 2500 টাকায় বানাতে লেগেছে জিনিস, আর বিক্রি করেছে কত টাকায়? 2496। তাহলে ক টাকা লস? 4 টাকা তার গ্যাসে লস হয়। তাহলে আমরা এখন লিখবো, তাহলে ক্ষতি হয়ে গেছে। তাহলে কত টাকা ক্ষতি? তাহলে 2500 বিয়োগ 2496, 4 টাকা ক্ষতি, শেষ।
4 টাকা তার ক্ষতি হয়ে গেল, তাহলে এত কিছু করেও লাভ করতে পারলো না। যাই হোক, আমরা অঙ্কটা করে ফেললাম। এই ছিল তোমাদের আজকের ফার্স্ট ক্লাস লাভ ও ক্ষতির। তোমাদের 21খানা অঙ্ক এখানে আমি দেখতে পাচ্ছি। যে কটা অঙ্ক করালাম না সে কটা সমস্ত বাড়ির কাজ থাকছে, তোমরা অবশ্যই বাড়ি থেকে ট্রাই করবে। পার্ট 2তে আমরা বাদবাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে করিয়ে দেবো, আর এইভাবেই শেষ করব আমাদের লাভ ক্ষতি চ্যাপ্টার। তোমাদের ক্লাস কেমন লাগলো, কতটা ভালো বুঝতে পারলে সমস্ত কিছু জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আর অঙ্কগুলো করতে থাকো, আর আমাকে আপডেট দিও কতগুলো অঙ্ক তোমরা পারলে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।